নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আজ মঙ্গলবার সন্দেশখালী যাচ্ছেন শুভেন্দু। মমতার সফরের পরে কি কর্মসূচি জানুন। গলার কাটা এবার গিলে ফেলল তৃণমূল। মমতা পৌঁছানোর আগেই ঘটে গেল সবটা। তৃণমূলে যোগ সন্দেশখালীর আন্দোলনের মুখ সুজয় মাস্টারের। কোনো দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না, কেউ ডাকলে চলে যাবেন না, সন্দেশখালীতে মমতা। সন্দেশখালীতে নতুন মহকুমা ও উন্নয়ন প্রকল্পের ঢালাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতার ঘোষণার পরে স্টার থিয়েটারের নাম সরিয়ে বিনোদিনী থিয়েটারের বোর্ড লাগালো পুরসভা। 2 মাস আগে বিপ্লব করেছেন, এখন অ্যাডভান্স নিয়ে টিএমসির মঞ্চে নাচ গান চলবে না। কোন ছেলেদের উপর চটলেন কুণাল। নির্দেশিকায় হয়নি কাজ, শিলিগুড়িতে গুড়িয়ে দেওয়া হলো শতাধিক দোকান, দিশেহারা ব্যবসায়ীরা। ভোটে লড়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন বাংলাদেশের অনুপ্রবেশকারী, প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য। জানুয়ারিতে ফের দুয়ারে সরকার ক্যাম্প, ঘোষণা মমতার। সন্দেশখালীতে আরো সন্দেশের দোকান হবে, আসছে দুয়ারে সরকার। মোট 113 কোটি টাকার প্রকল্পের উদ্বোধনী মঞ্চে বললেন মমতা। আমেরিকার পুলিশ দিয়ে ভোট করান, কেন পরামর্শ দিলেন তৃণমূল নেতা। কালীঘাটের কাকু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, পিছিয়ে গেল ইডি মামলায় চার্জ গঠন প্রক্রিয়া। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। তিনি সন্দেশখালী আন্দোলনের মুখ। একসময় শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দারদের বিরুদ্ধে একজোট করেছিলেন মহিলাদের। দলে থেকেও বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। সেই সুজয় মাস্টারকে এবার ধরানো হলো তৃণমূলের পতাকা। মুখ্যমন্ত্রী সন্দেশখালী পৌঁছানোর আগেই তৃণমূল কর্মী সুজয়কে তৃণমূলে যোগদান করানো হলো। তবে কি যে কোনো মর্মে গলার কাটাকে গিলে ফেলতে চাইছে শাসক দল? বস্তুত সন্দেশখালী আন্দোলনে মহিলাদের প্রথম থেকে অভিযোগ ছিল এলাকার স্থানীয় তৃণমূল নেতারা জোর করে জমি দখল করছে, মাছের ভেড়ি দখল করছে, এমনকি মহিলাদের উপর অত্যাচারেরও গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে। সেই সময় দলের বিরুদ্ধে ধীরে ধীরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সুজয়। স্থানীয় সূত্রে খবর, গ্রামের মহিলাদের সংঘবদ্ধ করেন তিনি। বিজেপির রেখাপত্রের পাশাপাশি মহিলাদের আন্দোলনের মুখ হয়ে ওঠেন সুজয় মাস্টার। পরে যদিও রেখার সঙ্গে দূরত্ব তৈরি হয় তার। সন্দেশখালী পর্বে সাংসদ পার্থ ভৌমিক থেকে মন্ত্রী সুজিত বসুরা পৌঁছন সুজয় মাস্টারের বাড়িতে। দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন, পরে তাকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরিয়েছিলেন। ফলে সন্দেশখালীতে যে তৃণমূলের সুজয় মাস্টারকে প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে তৃণমূল কর্মীকে তৃণমূলে যোগদান করিয়ে কি গলার কাটা সরাতে চাইল তৃণমূল? প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 600 লাইক ও 400 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। কয়েক ঘন্টার মধ্যে কার্যকর হলো মুখ্যমন্ত্রীর নির্দেশ। বদলে গেল শতাব্দী প্রাচীন থিয়েটার হলের নাম। স্টারের নাম বদলে হলো বিনোদিনী থিয়েটার। গতকাল সোমবার সন্ধ্যার মধ্যে নতুন নামের অস্থায়ী ফলক লাগিয়ে ফেলেছে কলকাতা পুরসভা। সরিয়ে ফেলা হয়েছে স্টার নামের ফলকও। আজ মঙ্গলবারের মধ্যে নতুন স্থায়ী ফলক লাগিয়ে ফেলা হবে বলে পুরসভা সূত্রে খবর। স্টারের ফলক লাগানো থিয়েটার। ছবি কৌশিক দত্ত। সন্দেশখালীতে দাঁড়িয়ে সোমবার দুপুরে এই নাম বদলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেলের মধ্যে তড়িঘড়ি নাম ফলক বদল করে দেয় পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমরা স্টার নামের ফলক সরিয়ে দিয়েছি। বিনোদিনী থিয়েটার নামের অস্থায়ী ফলক লাগানো হয়েছে, কাল স্থায়ী ফলক লাগিয়ে দেওয়া হবে। নাম বদলে দেওয়া প্রসঙ্গে কলকাতা হেরিটেজ কমিশনের এক শীর্ষকর্তা জানান, রাজ্য চাইলে কোনো ঐতিহ্যবাহী বিল্ডিং এর নাম বদল করতেই পারে, কোনো সমস্যা নেই। বিনোদিনী থিয়েটারের অস্থায়ী ফলক লাগানো থিয়েটার। ছবি কৌশিক দত্ত। 1991 সালে পুড়ে যায় ঐতিহ্যবাহী থিয়েটার হলটি। 2005 সালে সুব্রত মুখোপাধ্যায় মেয়র থাকাকালীন নতুন রূপে সেজে উঠেছিল স্টার থিয়েটার। মেয়রই নতুন স্টার থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। সিনেমা হল, রেস্তোরাঁ, ক্যাফে থেকে শুরু করে বিশেষ গ্যালারি রয়েছে এই শতাব্দী প্রাচীন মঞ্চে। এবার সেই স্টারের নাম বদলে হলো বিনোদিনী থিয়েটার। উল্লেখ্য, 1883 সালে স্থাপিত এই নাট্যমঞ্চের নেপথ্যের কারিগর বিনোদিনী দাসী, যেখানে বিনোদিনীর নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন খোদ শ্রীরামকৃষ্ণ পরমহংস। বিভিন্ন সময় নাটক দেখতে পদধূলি পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো জগৎ খ্যাত ব্যক্তিত্বদের। স্টার থিয়েটারের ঐতিহ্যকে ধরে রেখেই আধুনিকতার ছোঁয়া লেগেছে। নতুন বছর পড়ার আগে সেই প্রেক্ষাগৃহেরই নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। আরজিকর আন্দোলনে যোগ দেওয়া শিল্পীদের বয়কটের ডাক তৃণমূল মুখপাত্র তথা তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তার তীব্র আক্রমণ, মিথ্যা বিকৃত ময়না তদন্তের রিপোর্ট নিয়ে নাটক করা হয়েছে। তৃণমূল আয়োজিত অনুষ্ঠানে এই সকল শিল্পীদের যেন দেখা না যায় হুঁশিয়ারি দিচ্ছেন কুণাল। আরজিকরের ঘটনার পর একাংশ শিল্পীদের পথে নামতে দেখা যায়। চিকিৎসকদের আন্দোলনে মিশে গিয়েছিলেন তারা। এমনকি ডাক্তাররা যখন অনশনে বসেছিলেন সেই সময়ও কয়েকজন শিল্পী প্রতীকী অনশনে সামিল হয়েছিলেন।
এবার তাদের উদ্দেশ্যেই বার্তা গেল তৃণমূল নেতার। এদের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আরজি করের নিন্দা করেছে বলে বাদ একদম নয়, 100% নিন্দা করবেন, কেন করবেন না? যারা এই স্লোগান দিয়েছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো বলছেন বাংলাদেশের মতো পালাতে হবে, মিথ্যা বিকৃত ময়না তদন্তের রিপোর্ট নিয়ে নাটক করেছেন, আমাদের দলের আয়োজিত কোনো অনুষ্ঠানে যেন তাদের দেখা না যায়। তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে। শুধু তাই নয়, তৃণমূলের রাজ্য সম্পাদকের বক্তব্য শিল্পী তালিকা খতিয়ে দেখতে হবে। এমন কাউকে আনা যাবে না যারা আরজি কর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। তিনি বলেন, 2 মাস আগে বিপ্লব করেছেন আর তারপর অ্যাডভান্স নিয়ে তৃণমূলের মঞ্চে নাচ গান করবেন, ওসব এবার হবে না। কুনার এদিন বুঝিয়ে দিয়েছেন ঠিক কাকে কাকে বয়কট করতে হবে। তিনি বলেছেন, বাদশা মৈত্রর কথা বলছি না, উনি সিপিএম সমর্থক, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না। যাদের মতাদর্শ তৃণমূলের সঙ্গে মেলে না তাদেরও কাজের অধিকার আছে, তবে যে কয়েকজন ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে নিজেদের ধান্দায় আন্দোলন করছেন তাদের বয়কট করুন। রাস্তা দখল করে দোকান তৈরি হয়েছিল, দীর্ঘ সময় ধরে চলছিল ব্যবসা, এবার সেসব দোকানই ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। সোমবার দিনভর এই ঘটনায় শিলিগুড়ি শহরে চাপানোতর চলে। শিলিগুড়ি পৌরসভার পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। বছরের শেষ দিকে ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের। অভিযোগ, রাস্তার উপরই 120টি দোকান দীর্ঘদিন ধরে চলছিল। সোমবার ভোর 5টা নাগাদ শিলিগুড়ির 45 নম্বর ওয়ার্ডের চম্পাসারি মোড়ে এই অভিযান চলে। লোডার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সব দোকান। মাস কয়েক আগে শিলিগুড়ি পৌর নিগমের তরফে সেসব দোকান ভাঙার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু ব্যবসায়ীদের সেই বিষয়ে হেলদোল ছিল না। জানা গিয়েছে 5 মাস আগে প্রথম নোটিশ দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের। তখন সামনেই পুজোর মৌসুম, তাই ব্যবসায়ীদের সময় দেওয়া হয়, কিন্তু পুজো কেটে গেলেও ব্যবসায়ীরা সরে যাননি। রাস্তা আটকেই ব্যবসা চলছিল, দোকানগুলি আরে বহরেও বাড়ছিল। ওই রাস্তায় যানজটের অভিযোগও সামনে আসছিল, ফলে ফের নড়ে চড়ে বসে পুরসভা। ব্যবসায়ীদের অন্য জায়গায় সরে যেতে বলা হলেও কাজ হয়নি। বছরের প্রান্তিক সময়ে এই কড়া পদক্ষেপ করল পুর নিগম। কাক ভরে এই উচ্ছেদ অভিযান চলে। অনেক ব্যবসায়ী খবর পেয়ে ছুটে গিয়েছিলেন, কিছু জিনিসপত্র বার করেও নিয়ে যাওয়া হয়। প্রত্যেক ব্যবসায়ীরই মাথায় হাত পড়েছে, কান্নায় ভেঙে পড়েন অনেকে। কোথায় যাবেন তারা, কিভাবে চলবে সংসার, সেই প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে মেয়র গৌতম দেব বলেন, নোটিশ দিয়েই দোকান উচ্ছেদ করা হয়েছে, তবে এর আগেও একাধিকবার বৈঠক হয়েছে। প্রয়োজনে তাদের পুনর্বাসনে আবার বৈঠক হবে, কিন্তু শহরের জন্য আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। অবৈধভাবে ভারতে প্রবেশ করে মালদহের পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি মহিলা, এই অভিযোগ দীর্ঘদিনের। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত, কিন্তু সুরাহা হয়নি। একের পর এক অনুপ্রবেশকারী গ্রেফতারির ঘটনায় ফের চর্চায় মালদহের রশিদাবাদ পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন। যদিও এই বিষয়ে মুখ খুলেননি তিনি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের লড়াই করেছিলেন লাভলি খাতুন ওরফে নাসিয়া শেখ, জিতেও যান তিনি। লাভলি পঞ্চায়েত প্রধান হওয়ার পর তার প্রতিপক্ষ রেহানা সুলতানা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। দাবি করা হয় লাভলি খাতুন বাংলাদেশি। অভিযোগ করা হয় পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে আসেন তিনি, থাকতে শুরু করেন মালদহে। পরিস্থিতিকে কাজে লাগিয়ে 2015 সালে ভোটার আইডি তৈরি করেন। পরবর্তীতে ভুয়ো বার্থ সার্টিফিকেটও তৈরি করা হয়। সেগুলোকে কাজে লাগিয়েই মালদহে ঘাঁটি গেড়ে বসেন লাভলি। এরপর তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় ভোটের লড়াই করে পঞ্চায়েতের প্রধান হন। হাইকোর্টে মামলা হলেও এখনো কোনো সুরাহা হয়নি। আদালতের তরফে একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। বর্তমানে অনুপ্রবেশ নিয়ে কড়াকড়ি বাড়তেই ফের চর্চায় লাভলি। প্রতিবেশীরাও জানাচ্ছেন ওই মহিলা ভারতের নাগরিক ছিলেন না, তবে কিভাবে কাগজপত্র তৈরি করেছেন তা জানা নেই কারো। নথিতে যে ব্যক্তিকে বাবা হিসেবে দেখানো হয়েছে তিনি লাভলির বাবা নন বলেও দাবি স্থানীয়দের। নতুন বছরের প্রথম মাসেই দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে। সন্দেশখালীতে একটি সরকারি অনুষ্ঠানে সোমবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, দুর্গম এলাকায় যারা জাতির শংসাপত্র পাননি, লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তাদের জন্য জানুয়ারির শেষ থেকে ফের দুয়ারে সরকার ক্যাম্প হবে। তা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এই দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদন করেন বাসিন্দারা। এর ফলে এক জায়গায় আবেদন করার সুযোগ পেয়েছেন প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। ওই শিবির চলাকালীনই নথিভুক্ত হতে পারেন এলাকাবাসী। বিভিন্ন সরকারি স্কলারশিপ ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী কার্ড, বার্ধক্য ভাতার মতো সুবিধা পাওয়ার আবেদন এখানে করা যায়। এছাড়া এখন পঞ্চায়েতে মিউটেশন বা জমির রেকর্ডও করা যায় এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে। ক্যাম্পগুলিতে দীর্ঘ লাইন দেখে বোঝা যায় এই উদ্যোগে কতটা ভরসা পেয়েছেন গ্রাম বাংলার মানুষ। বছরের শুরুতেই সন্দেশখালী ইস্যুতে বিতর্কের ঝড় উঠেছিল বঙ্গ রাজনীতির আঙিনায়। বাংলার পাশাপাশি উত্তাল হয়েছিল দিল্লিও। ঘরে বাইরে প্রবল অস্বস্তির মধ্যেই লোকসভা ভোটে লড়েছিল ঘাসফুল শিবির। যদিও শেষ পর্যন্ত বসিরহাট লোকসভা কেন্দ্রে শেষ হাসি হাসে তৃণমূলী। যদিও সন্দেশখালীর বিধানসভা ভিত্তিক ফলে পিছিয়ে যায় মমতা ব্রিগেড। সেই সন্দেশখালীতে প্রায় 1 বছর পর পা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে। দুপুর 1টা নাগাদ মুখ্যমন্ত্রীর চাপার নামে একটি সন্দেশখালীর মাঠের পাশে অস্থায়ী হেলিপ্যাডে সোজা উঠে যান মঞ্চে।
এদিন মোট 113 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন সন্দেশখালী থেকে। বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই একের পর এক বড় ঘোষণা করতে দেখা যায় তাকে। সাফ জানিয়ে দেন, সন্দেশখালীতে আবার হবে দুয়ারে সরকার। জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। একই সঙ্গে এলাকার কাস্ট সার্টিফিকেটের সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় তাকে। সেই সমস্যাও দুয়ারে সরকারের মাধ্যমে মিটিয়ে ফেলা হবে বলে জানান তিনি। একই সঙ্গে সেখানে স্বাস্থ্যক্ষেত্রের উন্নতির উপরেও যে জোর দেওয়া হচ্ছে সে কথাও বলতে দেখা যায় তাকে। বলেন, সন্দেশখালীতে একটি 30 বেডের রুরাল হাসপাতাল আছে, আমি 60 বেডের করে দিতে বলেছি। সিজার করার জন্য ব্যবস্থা করতে বলবো। সঙ্গে এলাকার মহিলাদের আশ্বস্ত করে বলেন, লক্ষ্মীর ভান্ডারের মা বোনেদের বলবো, আগামী দিনে বিধবা এবং বার্ধক্য ভাতার জন্য দৌড়াতে হবে না। যতদিন বেঁচে থাকবেন এটা পেয়ে যাবেন। তবে সঙ্গে দুর্নীতি রুখতে কড়া বার্তা শোনা যায় মমতার মুখে। প্রকল্পের সুবিধা পেতে যাতে অতিরিক্ত টাকা কাউকে দিতে না হয় সে কথাও স্পষ্টভাবে বলেন। সাফ বলেন, সরকারি প্রকল্পের জন্য কাউকে কখনো টাকা দেবেন না। এরই মাঝে আবার সন্দেশখালীর নামকরণ নিয়েও কৌতূহল প্রকাশ করতে দেখা যায় তাকে। কেন এমন নাম তা বোঝার চেষ্টা করেন। সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, সন্দেশখালীর নাম সন্দেশের সঙ্গে জড়িত। এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত? ঠিক তারপরে বলে ওঠেন, সন্দেশখালীতে আরও সন্দেশের দোকান হবে। সদ্যই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সমাপ্ত হয়েছে সমবায় নির্বাচন। সেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে শাসক দল তৃণমূল। এবার কাঁথের কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের নির্বাচন ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে তু ম্যায়। ভোট লুট ও ছাপ্পার অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি কটাক্ষ করলেন বিজেপি নেতাকে। বললেন, আমেরিকার পুলিশ দিয়ে ভোট করাক বিজেপি। বস্তুত বেশ কয়েকদিন ধরেই অচলাবস্থা চলছিল কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ভোট পর্ব শুরু হয়। অভিযোগ ওঠে, ভোটার লিস্টে মৃত ভোটার বাদ দেওয়া, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, সিসিটিভির নজরদারিতে ভোট করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে ভোট হয়। সেই ভোটেও ভোট লুট, বহিরাগতদের নিয়ে হামলা, ছাপ্পা ভোট, রেজিস্টার স্বাক্ষর বিনা ভোট হয়েছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। এরপর এগরার বাসিন্দা শঙ্কর বেরা নামে এক ব্যক্তি নতুন করে একটি মামলা করে কলকাতা হাইকোর্টে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, যেভাবে ভোট লুট হয়েছে দেখবেন এই ভোটটা অবৈধ, ভোটটা বাতিল হবেই। আর শুভেন্দু বাবুর অভিযোগ নিয়ে তীব্র আক্রমণ করলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেও যদি বলেন ভোট লুট, তাহলে আমেরিকার পুলিশ আনতে হবে নির্বাচন করতে। আর আমরা যদি ভোট লুট করেছি তাহলে বিভিন্ন জায়গায় বিজেপির লোকজন জিতল কি করে? সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু গুরুতর অসুস্থ। তাকে এসএসকেএম থেকে স্থানান্তরিত করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। আপাতত তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। গতকাল সোমবার আদালতের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জশিট গঠনের প্রক্রিয়া শুরু হয়। গতকাল সেই মামলায় শুনানি শুরু হওয়ার আগেই কালীঘাটের কাকুর শারীরিক অসুস্থতার কারণে চার্জ গঠন প্রক্রিয়া শুরু করা যায়নি। তাকে সোমবার সকালেই ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। কারণ হঠাৎই সংজ্ঞা হারান তিনি। বহুদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন কালীঘাটের কাকু। অসুস্থ অবস্থায় তাকে আজ প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সন্ধ্যাবেলা স্থানান্তরিত করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। উল্লেখ্য, এর আগেও কালীঘাটের কাকুকে ভর্তি করানো হয় ওই বেসরকারি হাসপাতালে। তাই আদালতে আজ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী আবেদন করেন যেন আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে, কারণ সেখানে তার অস্ত্রোপচারও হয়েছিল। কারণ অভিযুক্তের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে বলে জানান সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। আর তারপরই আজ বিকেলে তাকে স্থানান্তরিত করা হয় বেসরকারি এক হাসপাতালে। খবর শেষ হলো।